মালিক শ্রেণী যারা আছে তারা হচ্ছে শ্রমকে অনেক সময় পণ্য হিসেবে দেখে, কিন্তু শ্রম কিন্তু কোনো পণ্য নয়। যখন আমরা শ্রমকে পণ্য হিসেবে দেখব তখনই আসলে মালিক শ্রেণীর সেই শোষণটা শুরু হয়ে যায়। ফ্রিল্যান্সিং এবং গিগ ইকোনমিতে যারা কাজ করছেন তাদের আইনি সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তার আওতায় আনতে হবে। আজকে আমি আমার বক্তব্যে মূলত তিনটি মূল স্তম্ভের উপর আলোকপাত করতে চাই, যেখানে প্রথমেই আসবে শ্রমের পরিবেশের কথা। শ্রমের পরিবেশের আওতায় আমরা শ্রমিকের নিরাপত্তা, সুস্থতা এবং সুরক্ষা নিশ্চিতের দিকে নজরদারি করতে চাই। এরপরে শ্রমের সঠিক মূল্যায়নের কথা আসবে, যেটা আমাদের আজকের এই কিনোট স্পিকারের বক্তব্যে আমরা দেখতে পেয়েছি যে শ্রমের সঠিক মূল্যায়নকে কেবল মজুরি দিয়ে না মেপে শ্রমের অধিকার বা শ্রমিকের যে অধিকার, সেই অধিকার নিশ্চিত করার দিকে আমাদেরকে আসলে কথা বলতে হবে। এরপর আসে হচ্ছে শ্রমের ভবিষ্যৎ গতিপথ নিয়ে। আমাদের এই চতুর্থ শিল্প বিপ্লব এবং চতুর্থ শিল্প বিপ্লব পরবর্তী যেই নতুন পৃথিবী, এই নতুন পৃথিবীতে আমাদের যে প্রস্তুতি রয়েছে, এই প্রস্তুতি নিয়ে আমাদের কথা বলা উচিত। প্রথমেই যদি শ্রমের পরিবেশ নিয়ে কথা বলতে চাই, তাহলে যেটা সবার আগে চলে আসে সেটা হচ্ছে শ্রমিকের নিরাপত্তা। শ্রমিককে আমরা কতটুকু কর্মক্ষেত্রে নিরাপদ এখন দেখতে পাই, সেটা আসলে আমাদের সবার একটা প্রশ্ন জাগা উচিত। রানা প্লাজার ট্র্যাজেডির পর আমরা আমাদের পোশাক খাতে অনেক উন্নতি দেখতে পেয়েছি, কিন্তু সেই তথাকথিত উন্নতি হলেও আমাদের যে অনানুষ্ঠানিক খাতগুলো রয়েছে, সেই অনানুষ্ঠানিক খাতগুলোতে আমাদের শিল্পে কিংবা অনানুষ্ঠানিক খাত এবং শিল্পগুলোতে আমাদের এখনো নিরাপত্তার কিন্তু প্রচণ্ড অভাব বিদ্যমান রয়েছে। এর পাশাপাশি আসে আমাদের শ্রমিকদের মানসিক স্বাস্থ্যের কথা। আমাদের এই যে বর্তমান প্রতিযোগিতামূলক বাজার আছে, এই বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে শ্রমিক এবং কর্মীদের উপরে যে মানসিক চাপ সৃষ্টি হয়, সেটা নিরসনে আমাদের যে শ্রমিক নীতিমালাগুলো আছে বা শ্রম নীতিমালাগুলো আছে, সেগুলোর কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা আমরা দেখতে পাই না। আমি যদি একটা প্রসঙ্গ তুলে আনতে চাই, যে আমাদের যে পরিবহন খাত রয়েছে, সেই পরিবহন খাতে বাস চালক এবং হেল্পার সহ নানান ধরনের পরিবহন শ্রমিকদের মধ্যে এক ধরনের চাপ সৃষ্টি করা হয়। যেই চাপ সৃষ্টিটা আমরা দেখতে পাই যে দৈনিক জমা সহ ইত্যাদি ধরনের মানসিক চাপ সৃষ্টি করে তাদেরকে একটা প্রেসারে রাখা হয়, যার কারণে তারা এই যে অতিরিক্ত যাত্রী আরোহণ এবং অনেক সময় আমরা দেখতে পাই যে এই পরিবহন শ্রমিকদের মধ্যে আমরা মাদক গ্রহণের একটা প্রবণতা দেখতে পাই। এটা কিন্তু মূলত ওই যে তাদের মানসিক চাপ দেওয়া হয়, মানসিক প্রেসার ক্রিয়েট করা হয়, সেখান থেকে এই মানসিক অবস্থাটা তাতে চলে আসে। আমাদের শ্রমিকদের এই মানসিক স্বাস্থ্যের দিকেও আমাদের অবশ্যই খেয়াল করা উচিত, যাতে আমরা তাদের জন্য এমন একটা পরিবেশ নিশ্চিত করব যে পরিবেশে তারা ভয়হীন চিত্তে কাজ করতে পারবে। এরপরে আসে শ্রমের সঠিক মূল্যায়নের কথা। শ্রমের মূল্যায়ন মানে কিন্তু শুধু যে শ্রমের সাথে কিছু আর্থিক মজুরি দিব, সেই আর্থিক মজুরিটাই কিন্তু শ্রমের সঠিক মূল্যায়ন হতে পারে না। শ্রম এবং শ্রমের মূল্যায়নের সাথে শ্রমিকের সামাজিক মর্যাদা অবশ্যই জড়িয়ে আছে। আমি আবারও আমাদের কিনোট স্পিকারের সাথে যদি সঙ্গতি রেখে বলতে চাই যে শ্রমিকের মজুরি হওয়া উচিত তার বর্তমান সময়ের জীবনযাত্রার সাথে সঙ্গতিপূর্ণ একটি মজুরি। মুদ্রাস্ফীতির এই সময়ে আসলে শ্রমিকের ন্যূনতম মজুরি হওয়া উচিত তার যে সম্মানজনক জীবন, সেই সম্মানজনক জীবনে সে কতটুকু অর্থ পেলে বা কতটুকু মজুরি পেলে সার্ভাইভ করতে পারবে, সেটা সমানুপাতিক হওয়া উচিত। আবার একই কাজের জন্য নারী পুরুষের যে মজুরি বৈষম্য আমরা লক্ষ্য করতে পারি, এটা আসলে যদি ব্রড আকারে চিন্তা করতে চাই, গার্মেন্টস সেক্টরে কিংবা চা শ্রমিকদের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে নারী পুরুষ শ্রমিকের মজুরির ক্ষেত্রে একটা বড় ধরনের বৈষম্য লক্ষ্য করা যায়। এই বৈষম্যটাকে আসলে দূর করতে হবে এবং নারী পুরুষ শ্রমিকের ক্ষেত্রে যে পদোন্নতি, সেই পদোন্নতির ক্ষেত্রে আমাদের একটা স্বচ্ছতা নিশ্চিত করা অবশ্যই জরুরি। একই সাথে শ্রমকে আসলে আমাদের মালিক শ্রেণী যারা আছে তারা হচ্ছে শ্রমকে অনেক সময় পণ্য হিসেবে দেখে, কিন্তু শ্রম কিন্তু কোনো পণ্য নয়। যখন আমরা শ্রমকে পণ্য হিসেবে দেখব তখনই আসলে মালিক শ্রেণীর সেই শোষণটা শুরু হয়ে যায়। আমাদের অবশ্যই শ্রমকে মানব সম্পদ হিসেবে মূল্যায়ন করা জরুরি। এবার আসি ভবিষ্যৎ গতিপথের কথায়। আমরা এমন এক সময়ের দিকে এগোচ্ছি যেখানে হচ্ছে অটোমেশন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার যেই যুগটা চলে আসছে, এই যুগটা আসলে শ্রম বাজারকে আমূল একটা পরিবর্তনের দিকে নিয়ে আসবে, আমূল বদলে দেবে। প্রথাগত শ্রমের বাজার আসলে সংকুচিত হয়ে যাচ্ছে, তাই আমাদের তরুণ সমাজ এবং বর্তমান শ্রমিকদের নতুন প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নেওয়ার মতন একটা রাষ্ট্রীয় বিনিয়োগ প্রয়োজন, যে রাষ্ট্রীয় বিনিয়োগটার ফলে তরুণ সমাজ এবং বর্তমান যে শ্রমিক শ্রেণী আছে, সেই শ্রমিক শ্রেণী প্রযুক্তির সাথে তাদের নিজেদের যতটুকু বুদ্ধিমত্তা রয়েছে সেটাকে খাপ খাইয়ে নিতে পারবে। এবং যদি লক্ষ্য করি ফ্রিল্যান্সিং এবং গিগ ইকোনমিতে যারা কাজ করছেন তাদের আইনি সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তার আওতায় আনতে হবে, কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই ফ্রিল্যান্সাররা কিংবা এই যে গিগ ইকোনমির সাথে যারা কাজ করছেন বা এআই নিয়ে যারা কাজ করছেন, এদের অনেক সময়
সময় এই সামাজিক নিরাপত্তার আওতায় তারা চলে আসতে পারছেন না। এবং ভবিষ্যতে কর্মক্ষেত্রে শ্রমিকদের দর কষাকষির ক্ষমতা বাড়াতে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে এই শ্রমিকদের যে কণ্ঠস্বর, সেই শ্রমিকদের কণ্ঠস্বরকে আরো জোরালো করার সুযোগ দিতে হবে। একদম ছোট করে যদি বলতে চাই যে বর্তমানে সরকার কিংবা যারা মালিক শ্রেণী রয়েছেন তাদের যদি শ্রমের সঠিক মূল্যায়ন এবং অধিকার নিশ্চিত করার জন্য কিছু বাস্তবমুখী সুপারিশ তারা বাস্তবায়ন করতে পারেন, যেখানে তারা মজুরি কাঠামো পুনর্গঠন এবং লিভিং ওয়েজ নির্ধারণ করতে পারেন। এখানে মূলত যে কেবল একটা ন্যূনতম মজুরি আমরা ধরে দিয়ে থাকি শ্রমিকদের ক্ষেত্রে, এইটা না হয়ে বর্তমান বাজার দর এবং মুদ্রাস্ফীতির সাথে সঙ্গতি রেখে আমরা যদি শ্রমিকদের জীবন ধারণের উপযোগী একটা মজুরি বা লিভিং ওয়েজ নির্ধারণ করতে পারি, তাহলে আসলে এই যে শ্রমিকরা, সেই শ্রমিকরা তাদের জীবনযাত্রার মানকে পরিবর্তন করতে পারবে। এবং একটা নির্দিষ্ট সময়, হতে পারে এটা 1 বছর, হতে পারে এটা 2 বছর কিংবা 5 বছর, এই নির্দিষ্ট সময় অন্তর অন্তর মজুরি বোর্ডকে পুনর্গঠন করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে এই শ্রমিকদের মজুরিটা আসলে নির্ধারণ করা উচিত। এবং অনানুষ্ঠানিক খাতের যে শ্রমিকরা রয়েছেন, যেমন নির্মাণ খাতের যে শ্রমিকরা রয়েছেন, কৃষি খাতের শ্রমিক এবং গৃহকর্মীরা যারা রয়েছেন, এদের যেই অনানুষ্ঠানিক খাত রয়েছে, এই অনানুষ্ঠানিক খাতের আসলে একটা নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা যেটা দেখতে পেয়েছি, বাংলাদেশ শ্রম আইন 2006 এটাকে সংস্কার করে অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদেরকে আসলে এর আওতায় নিয়ে আসা উচিত। তবে হচ্ছে এই অনানুষ্ঠানিক খাতের শ্রমিকরা তাদের একটা নিরাপত্তা পাবে। এবং আমাদের কিনোট স্পিকার যেটা বলে গিয়েছেন যে শ্রম আদালত বা লেবার কোর্টের দিকে শ্রমিকরা যেতে চায় না, এটা আসলে এই শ্রম আদালত কিংবা লেবার কোর্টের সংখ্যাটা আরো বৃদ্ধি করতে হবে এবং যে মামলার যে বিচারের দীর্ঘসূত্রিতা আছে, সেই দীর্ঘসূত্রিতাটা কমিয়ে আনতে হবে, যাতে শ্রমিকরা লেবার কোর্টে বা শ্রম আদালতে যেতে চায়। সর্বশেষে একটা কথা বলে শেষ করতে চাই যে একজন সন্তুষ্ট শ্রমিকই আসলে দেশের উৎপাদনশীলতা এবং জিডিপি বৃদ্ধির প্রধান কারিগর। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ বাংলাদেশ ডায়ালগকে।